প্রিয় দেশবাসী, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ। 5.5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় নতুন অর্থ বছরের বাজেট। জুলাই যোদ্ধাদের বরাদ্দ 405 কোটি টাকা। অর্থনীতি মজবুতে জোর সরকারের। বল পয়েন্ট, প্লাস্টিক পণ্য, মোবাইল, এলপিজির দাম বাড়ল। খরচ বাড়ছে ওটিটি ও অনলাইন কেনাকাটায়। কমেছে তরল দুধ, চিনি ও জমি নিবন্ধন খরচ। বাজেটকে গতানুগতিক বলছে বিএনপি। আগামী সরকারের জন্য সহজ নয় বাস্তবায়ন, প্রভাব ফেলতে পারে আইএমএফ এর শর্ত। ঢাকা চেম্বারের প্রতিক্রিয়া। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক। জুলাই সনদ প্রণয়নই সরকারের লক্ষ্য, বললেন প্রধান উপদেষ্টা। এবং মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ 2 আসামির মৃত্যুদণ্ড। 6 আসামির যাবজ্জীবন বহাল, রায় দ্রুত কার্যকরের আশা পরিবারের। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। বাজেটের আকারে অতীতে যেরকম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেত, এবারের বাজেট তার থেকে ব্যতিক্রম। গেলবারের চেয়ে কম বার্ষিক উন্নয়ন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অভ্যন্তরীণ ঋণের চেয়ে বিদেশি ঋণ নেয়ার প্রবণতা দেখানো হয়েছে। অর্থ উপদেষ্টা বলেছেন, বাজেটে তারা প্রবৃদ্ধির গতির চেয়ে অর্থনীতিকে মজবুত করার দিকেই বেশি জোর দিয়েছেন। আজহার লিমনের প্রতিবেদন। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের বাজেটেও সরকার পরিচালনার ব্যয় বরাদ্দে তেমন নতুন কিছু দেখা যায়নি। বাজেটের বড় ব্যতিক্রম, অতীতের প্রবণতায় আকার বাড়েনি, বরং কমেছে 7,000 কোটি। কিন্তু 7,90,000 কোটি টাকার বাজেটে আগের ধারায় ঠিকই বেড়েছে পরিচালন ব্যয়। আগের অর্থ বছরে যেখানে এই ব্যয় ধরা হয়েছিল 5,06,971 কোটি টাকা, সেখানে এবারের বাজেটে এই ব্যয় প্রস্তাব করা হয়েছে 5,35,317 কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাই ব্যয় হবে সিংহভাগ 4,98,000 কোটি টাকা। বিগত ও বর্তমান আমলের ঋণের সুদ পরিশোধ করতে হবে 1,22,000 কোটি টাকা। এর বাইরে ব্যয়ের খাত আছে খাদ্য গুদামজাত, আমদানি, সংগ্রহ, বিতরণে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির মতো উন্নয়ন ব্যয়। প্রতিবারের মতোই এবারও রাজস্ব আহরণের একটা বড় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং সেটা গেলবারের চেয়ে অন্তত 23,000 কোটি টাকা বেশি। 5,64,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার এই সংখ্যাটি মূলত বাজেটের 5 ভাগের 3 ভাগ। বাকি আয়ের এই হিসাবে আছে 5,000 কোটি টাকার বৈদেশিক অনুদান এবং প্রায় 2,21,000 কোটি টাকার ঋণ, যেখানে অভ্যন্তরীণ ব্যাংক কিংবা আর্থিক খাতের চেয়ে বৈদেশিক ঋণ নেবার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। গেলবারের চেয়ে যে এবারের বাজেট ঘাটতি অন্তত 30,000 কোটি টাকা কম, এটিকে অর্থনীতিবিদরা কিভাবে দেখছেন? কন্ট্রাকশনারি মনিটারি পলিসি কখনোই ভালো না অর্থনীতির জন্য। আপনি সম্প্রসারণ করবেন, মানুষের কাজ বাড়বে, কিন্তু আমার যেভাবে রিজার্ভ পড়ে যাচ্ছিল, আমার যেভাবে লোন নিয়ে লোন পরিশোধ করতে হচ্ছিল, যেই ধরনের করাপ্ট সিস্টেম ছিল, যে ব্যাপক ঋণের বোঝা আমি ডেট সার্ভিসিংয়ের মাধ্যমে পরিশোধ করছিলাম, সেইগুলো তো আমাকে একটা জায়গায় সংহত করতে হতো। সেই জায়গায় আবার একটা সংকোচনমূলক নীতি নিতে হয়েছে। ফলে এটা না ভবিষ্যৎ বলে দেবে যে আমরা কোন দিকে যাচ্ছি। কিন্তু প্রায় 63 পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা গণঅভ্যুত্থান পরবর্তী সময়কে অর্থনীতির জন্য একটা কঠিন সময় হিসেবেই বর্ণনা করেছেন। 1.5 দশকে দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের তার প্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি। এই শক্তিশালী ভিত্তি হবে আগামী বাংলাদেশের বিনির্মাণের সোপান।
এবারের বাজেটের উল্লেখযোগ্য আরেকটি দিক হল উন্নয়ন ব্যয় কমানো হয়েছে এবং বার্ষিক উন্নয়ন লক্ষ্যমাত্রা গেলবারের তুলনায় অন্তত ৩৫,০০০ কোটি টাকা কমানো হয়েছে, যা উন্নয়ন প্রচার করা আগের আমলের বাজেট প্রবণতার বিপরীত। আজহার লিমন, এখন, ঢাকা। বাজেট নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সাধারণ মানুষ কতটুকুই বা বোঝেন বাজেটের হিসাব নিকেশ? চাহিদা, যোগান, ঘাটতি, ভর্তুকি আর আমদানি রপ্তানির মতো জটিল বিষয় এড়িয়ে তাদের আগ্রহ পণ্যের দাম বাড়া কমার দিকে। বরাবরের মতো এবারও দাম বাড়া কমার ফর্দটাও ছোট নয়। নাইম আবির জানাবেন বাকিটা। দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে ঘোষণা হলো অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসেছে কর কাঠামোর বড় পরিবর্তন। প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক যেমন পুনর্বিন্যাস করা হয়েছে, তেমনি সম্পূরক শুল্কেও এসেছে বড় পরিবর্তন। অনেক পণ্যে নতুন করে শুল্ক বসানোর প্রস্তাব এসেছে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে, আবার কিছু পণ্যে এসেছে শুল্ক কমানোর প্রস্তাব। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতেই এমন উদ্যোগ সরকারের। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন, সম্ভাবনাময় এই খাতের বিকাশে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিকজাত হোম কিচেন অয়েলের বর্তমান ভ্যাট ৭.৫ থেকে বাড়িয়ে ১৫% প্রস্তাব করা হয়েছে। মোবাইল ফোনে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাস করবার প্রস্তাব এসেছে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে করা হয়েছে ৭.৫%। বাড়বে দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত কটন সুতার ভ্যাট। উৎপাদন পর্যায়ে করের পরিমাণ বাড়ছে কেজিতে ২ টাকা। বাড়ার তালিকায় আরও আছে অনলাইন কেনাকাটা, ওটিটি সাবস্ক্রিপশনের মতো সেবা। আরও বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম, অটোরিকশার মোটরের কাস্টমস শুল্ক, সিগারেটের পেপার, তামাক বীজ, সয়াবিন মিল ও উড়োজাহাজের কাস্টমস শুল্ক। প্রতি মেট্রিক টনে চিনির শুল্কায়ন মূল্য ৫০০ টাকা কমতে পারে। কমার তালিকায় আরও আছে ইন্টারনেট সেবা, স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ। সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক কমবে ৫%। ১৬ থেকে ৪০ আসন বিশিষ্ট বাস আমদানিতে ৫% ও মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ১০% কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ক্যান্সার প্রতিরোধক ওষুধ, ইস্পাত শিল্পের কাঁচামাল, দেশীয় সফটওয়্যার রপ্তানি ও হিমাগারের যন্ত্রপাতির উপর শুল্ক মওকুফের প্রস্তাব করা হয়েছে। এলএনজি আমদানিতে ১৫% মূল্য সংযোজন করে ছাড় দেবারও প্রস্তাব এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, প্লাস্টিক পণ্য নিরুৎসাহিত করতে সবার আগে ব্যবস্থাপনায় জোর দেওয়া জরুরি। প্লাস্টিকটা যখন আমরা ফেলে দিই, আসলে তার ব্যবস্থাপনাটা যদি যথাযথ করা হয় তাহলে কিন্তু আমরা পরিবেশটাকে কিছুটা রক্ষা করতে পারি। মাটির সাথে যেহেতু প্লাস্টিক মিশে না, তার জন্য কি ধরনের মেকানিজম আসলে ব্যবহার করা হয় সেটা বিবেচনা করা উচিত। আর সিপিডির গবেষণা পরিচালকের মত, অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেবার রীতি থেকে বেরিয়ে এসে বাড়াতে হবে প্রতিযোগিতার সক্ষমতা। যেহেতু আমরা স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাচ্ছি, উন্নয়নশীল দেশের কাঠামোর আলোকে এই শুল্ক কাঠামোতে যে উচ্চ প্রোটেকশন দেওয়া, এই কাঠামো থেকে বেরিয়ে এসে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা না বাড়ানোর বিকল্প নেই। নাইম আবির, এখন, ঢাকা। বাজেটে জুলাই শহীদ ও আহতদের জন্য ৪০৫ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। প্রথমবারের মতো থাকছে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল। আরও জানাবেন শাহাদাত অফ। ২০২৪-এর জুলাই মাসে রাজপথে নেমে আসে লাখো তরুণ। মিছিল, অতপর আওয়ামী সরকারের গণহত্যা, শহীদ হয় ছাত্র জনতা। ভারতে পালায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রক্তের দাম দিয়ে তরুণরা দিয়ে গেছে স্বৈরাচার মুক্ত দেশ। সেই ঋণ কিছুটা ঘোচাতে এবারের বাজেটে জুলাই শহীদ ও আহতদের জন্য মাসিক ভাতা, চিকিৎসা, পুনর্বাসনের জন্য ২০২৫-২৬ অর্থ বছরে ৪০৫ কোটি ২০ লাখ টাকার বিশেষ তহবিল বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। এই তহবিলে আরও দেওয়া হবে এককালীন অর্থ সহায়তা, প্রশিক্ষণের অর্থ। তার মধ্যে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ করা হয়েছে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের ফ্ল্যাট নির্মাণে। প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গ্যাজেটভুক্ত জুলাই অভ্যুত্থানের শহীদ ৮৩৪ পরিবার ও আহত ১২,০৪৩ জনকে
এককালীন সহায়তা, যা 2024-25 অর্থবছরে বরাদ্দ ছিল 232 কোটি টাকা। আহতদের শ্রেণীভেদে দেওয়া হবে মাসিক সম্মানী। তার সাথে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তির ক্ষেত্রে বিশেষ করমুক্ত আয়সীমা নির্ধারণ করে 2026-27 অর্থবছরের জন্য প্রস্তাব রেখেছে অন্তর্বর্তী সরকার। 2026-27 2027-28 করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান 2024-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করা হয়। গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন সহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রতি জাতির ঋণ শোধের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে 2025-26-এর প্রস্তাবিত বাজেটকে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শেষে এখন ব্রিফিং চলছে, আমরা যুক্ত হচ্ছি সেখানে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। নির্বাচন নিয়ে যত সংখ্যক আইন, নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন, সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা, এবং নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি যাতে সরকার বিবেচনা নেয়, এবং একটি উচ্চ আদালত থেকে আমরা দেখেছি নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সার্বিক বিবেচনায় নির্বাচন কমিশন যাতে পুনর্গঠন করা হয়, আমরা এই 3টি বিষয়ে মূলত আলোচনা করেছি। ধন্যবাদ। জুলাই ঘোষণাপত্র হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানের যে ইতিহাস, কোন প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকারনামা এবং আকাঙ্ক্ষা, সেটার একটা ঐক্যমতের দলিল, যেটা মূলত ইতিহাস বিকৃতি ঠেকাবে এবং এই জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদ আহতদের একটা সাংবিধানিক স্বীকৃতি দিবে, কারণ এই ঘোষণাপত্রই পরবর্তী সংবিধানে কিন্তু সংযুক্ত হবে। আর জুলাই সনদ হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামোর যে সংস্কার, যে কোথায় কোথায় আমরা সংস্কারগুলো করব, এবং সেই সংস্কার যাতে পরবর্তীতে অব্যাহত থাকে, বিচারের বিষয়টা যাতে আমাদের অব্যাহত থাকে, সেই বিষয়ের একটা ঐক্যমতের দলিল। ধন্যবাদ। এখনো পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। বিক্রেতারা বলছেন, হাটে যারা আসছেন তাদের বেশিরভাগই ঘুরে দেখছেন এবং দরদাম করছেন, তবে কেনাকাটা শুরু করেনি। তবে কাল পরশু থেকে বিক্রি শুরু হবে বলে আশা করছেন তারা। তাসফিহা উখরোজ জানাবেন বিস্তারিত। এই চিত্র রাজধানীর গাবতলী পশুর হাটের। ক্রেতার খুব একটা আনাগোনা নেই, তাই পশুর যত্নে ব্যস্ত ব্যাপারীরা। প্রিয় পশুটি আরো আকর্ষণীয় করে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা। কোরবানির ঈদ এগিয়ে এলেও হাটে নেই চিরচেনা ভিড়, তবে যারা আসছেন তারা ছোট ও মাঝারি দামের পশুর দরদাম করছেন। যদি সেইভাবে দামে মিলে যায় তাহলে হয়তো নিয়েও যেতে পারি। এখনো গরু ছাড়ছে না, যেহেতু অনেক গরু আমি দেখলাম তো অ্যাডজাস্ট করলাম, তাতে কম বেশি আছে। এখন এই বাজারের ভিতরে কেউ বেশি চায়, কেউ কমও চায়। এখনো সেমন কোনো ক্রেতা দাম বলেনি, দেখা যাক, সম্ভবত ক্রেতা আজ থেকে হয়তো বেচা কেনার। বিক্রেতাদের প্রত্যাশা আগামী 1-2 দিনের মধ্যে ক্রেতার দেখা পাবেন তারা। হয়তোবা আমরা 3 তারিখে এটা ধরেন যে আমরা পাবো আশা। এবারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় মোট 21টি পশুর হাটে ইজারা থেকে প্রায় 80 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে বেশ কিছু হাট উচ্চ মূল্যে ইজারা দেওয়া হয়েছে, বাকি হাটগুলোয় দ্রুতই দেওয়া হবে ইজারা। তাসফিহা উখরোজ, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সবার মতামত নিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হবে, এটি সরকারের লক্ষ্য। সরকার জুলাই সনদের কাছাকাছি পৌঁছে গেছে। সর্বদলীয় বৈঠকের স্বাগত বক্তব্যে কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুজ আছে, যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এইটি হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরব। দ্বিতীয় পর্বে কি হবে, আমি আলী রিয়াজ সাহেবের সঙ্গে আলাপ করছিলাম। দ্বিতীয় পর্বে হলো অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয়। ওই
ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। এই দ্বিতীয় পর্বের আমি যতদূর বুঝছি, প্রফেসর ইলিয়াস তারা ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি, জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। অন্তর্বর্তী সরকারের বাজেটে গুণগত দিক থেকে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীতে প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এই বাজেট বাস্তবায়নে আগামী সরকারের জন্য সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। অনেকটা সেই জায়গা থেকে খুব একটা বেরোতে পারেনি। এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, যে সুদের হার, সুদটা কম পেমেন্ট করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, করজাল সম্প্রসারণ এবং অটোমেটেড রিটার্ন ব্যবস্থা চালু আপাতদৃষ্টিতে ইতিবাচক বলে জানিয়েছে ডিসিসিআই। তবে রাজনৈতিক অস্থিরতা, ভারতের সাথে নন ট্যারিফ বাধা এবং IMF এর শর্ত বাজেট বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে বলে জানায় সংস্থাটি। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা ইতিবাচক পদক্ষেপ। রাজনৈতিক অস্থিরতা, চলমান বাণিজ্য ও অর্থনৈতিক সংকটকালীন সময়ে IMF এর শর্ত অনুযায়ী বিভিন্ন খাতের কর অব্যাহতি প্রত্যাহার করা হলেও CMSMEর জন্য কোনো রোড ম্যাপ নেই, যা একটি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। এবারে চলে যাচ্ছি সহকর্মী তানজিম শাফিনের কাছে। তার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। মুক্তি, আপনাকে ধন্যবাদ। বৈষম্য দূর করা, সমবন্টনের মতো দর্শন নিয়ে প্রস্তাবিত হলো 2025-26 অর্থ বছরের বাজেট, যেখানে বিভিন্ন খাতওয়ারি বরাদ্দে সংকোচন দেখা গেছে। রক্ষণশীল এই বাজেটের নানা দিক নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। খুব বেশি উৎসাহাভিলাষী না হয়ে অন্তর্বর্তী সরকার বাস্তবায়নযোগ্য এবং বাস্তবসম্মত বাজেট প্রণয়নের চেষ্টা করেছে বলে বিভিন্নভাবে তারা বুঝিয়েছেন। তো সেখান থেকে আসলে বাজেটে কি ধরনের প্রতিফলন এসেছে সেটি আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে বাজেটটি এলো বিভিন্ন খাতওয়ারি বরাদ্দে, আমরা বাজেটের যে দর্শন, বৈষম্য দূর করা এবং বন্টন, সমবন্টনের যে বিষয়টি, সেটার কতটা প্রতিফলন দেখতে পাই? পাশাপাশি আরেকটু যদি যোগ করি যে অন্তর্বর্তী সরকার এই বাজেট নিয়ে যাচ্ছে একটি নির্বাচনের দিকে, যেহেতু আজকেও রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, দ্বিতীয় দফার বৈঠক শুরু হলো, সেখান থেকে নির্বাচন যদি ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়, এই বাজেটের অর্ধেক বাস্তবায়নের দায় পড়বে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে। তো অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এই বাজেটে কি কি চ্যালেঞ্জ থাকছে? ধন্যবাদ। একে তো আপনি যেটা বলছেন যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, তার প্রেক্ষাপটে এখন বৈষম্য নিরসন একটা বড় উদ্দেশ্য এই গভর্নমেন্টের, এবং পরের দিকেও আমরা পলিটিক্যালি যে গভর্নমেন্টগুলো আসবে বৈষম্যর দিকে একটা আলাদা নজর দিবে, সেটাই কাঙ্ক্ষিত। এখন প্রশ্ন হলো যে আপনি যদি আগের যে কাঠামো, সেখানকার যে নীতি দর্শন, তার থেকে যদি ভিন্ন কিছু করতে চান, তাহলে সেই ধরনের বাজেট ফর্মুলেট করতে গেলে যে সময় দরকার এবং রিসোর্স প্রাপ্তির দিক থেকে আপনার যে ধরনের সুযোগ দরকার, সেটা কিন্তু এখন নাই। আমরা জানি যে বিভিন্নভাবে চাপে আছে অর্থনীতি, বৈদেশিক ঋণের যে একটা চাপ, সেখান থেকে আপনার আমরা যে ঋণ করেছি তার জন্য সুদ দিতেই আমাদের একটা বিরাট অংশ চলে যায়। 15% যাবে স্যার 2025-26 অর্থ বছরের বাজেটে। সুদের কথা বলছি, কিন্তু আসল দেওয়ার ব্যাপার আছে, তাই না? তো এই সব কিছু মিলে আপনার যে চাপে আছে, সেখানে খুব বেশি সৃজনশীল হওয়ার সুযোগ কম। তো
তবে পলিসিগত দিক থেকে সংস্কার যেটা, সেটা তো অনেক কিছু আছে আপনার বাজেটের বাইরে। কিন্তু যদি আমরা শুধু বাজেটের দিক থেকে সংস্কার দেখি, সেখানে অ্যাজ আই সেড যে এই অল্প সময়ে করাটা একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয়ত হলো যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু একটা করলে তারপরে পলিটিক্যাল যে গভর্নমেন্ট আসবে তাদেরকে কিন্তু সেটাকে একটা কন্টিনিউটি যেটা সেটা থাকতে হবে। তো সেটা আরেকটা প্রেশার। আর আপনার আরেকটা যে প্রশ্ন, যে সামনে ইলেকশন আছে, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় থাকে এবং যখন সামনে ইলেকশন আসে, তখন তাদের যে স্পেন্ডিংটা থাকে, যে কোথায় কি বরাদ্দ দিব, সেখানে ভোটের একটা বিষয় থাকে, ক্যালকুলেশন থাকে, ভোট ব্যাংকের একটা। তো সেটা সে অনুযায়ী ভোটের জন্য সেটাকে টার্গেট করে কিছু প্রোগ্রাম নেওয়া হয়, কিছু ফান্ড কীভাবে যারা কিনা সম্ভাব্য মানে ইলেকশনের ক্যান্ডিডেট হবে তাদেরকে দেওয়া যায়, সেই বিষয়টা থাকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে যেহেতু এই চাপটা নাই, এখন সামনে একটা ইলেকশন হলে তার ইলেকশনের জন্য যে একটা নর্মাল এক্সপেন্ডিচার, সেটা তো ডেফিনেটলি মাথায় থাকবে। এবং আমার কাছে মনে হয় যে এইটা অনেক বেশি বাজেটের যে আপনার যে কাঠামোতে যায়, এটা অনেক বেশি চেঞ্জ করে না। তো সেজন্য বলবো যে নির্বাচনকালীন বলে যে ধরনের আমরা চেঞ্জ দেখি বাজেটে, সেটা এই ক্ষেত্রে থাকার কোনো কারণ নাই এবং সেটা নেই। এখন আবার আমাদের আপাতত যে চ্যালেঞ্জগুলো আছে, যে মূল্যস্ফীতি একটা বড় চ্যালেঞ্জ, এবং মূল্যস্ফীতি আজকেও যে ফিগার এসছে কত বোধহয় 9.0 এবং টার্গেট মনে হয় এখন 6.5-এর দিকে, 6.5। সেটা একটা বড় কারণ। সাধারণ মানুষের জীবনযাত্রা যেভাবে আপনার চাপের মুখে পড়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠী যেভাবে চাপের মুখে আছে, আমি মনে করি সরকারেরও সেটাই একটা মূল উদ্দেশ্য, যে কীভাবে মূল্যস্ফীতি কমিয়ে রাখা যায়। এবং চাইলেও কিন্তু মূল্যস্ফীতি আপনার কমানোটা কঠিন। কেন? কারণ আমরা তো একদিকে আমাদের প্রবৃদ্ধি যদি বেশি স্লো হয়ে যায়, তার সাথে কর্মসংস্থান বেশি স্লো হয়ে গেলে, তখন আমি মূল্যস্ফীতি হয়তো একটু কন্টেইন করতে পারবো। স্যার, জীবনযাত্রার সহজীকরণ এবং কর্মসংস্থান, নতুন কর্মসংস্থান তৈরি, এই প্রসঙ্গে আমরা আবারও ফিরবো। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে, ইসরাত মুক্তির কাছে। সেখানে যাব নিয়মিত খবরে। ধন্যবাদ শাফিন আপনাকে। আমাদের সঙ্গে স্টুডিও 2 থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিম শাফিন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে নির্বাচনের কমিশনের ইতিবাচক সাড়া পেয়েছে জামায়াতে ইসলামী। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতের নির্দেশনা বাস্তবায়নে কমিশন কাজ করছে বলে জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে, সেটার উপরে ডিসকাশন হয়েছে। সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন। সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অন্যদিনের মতো সোমবারও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সকাল 11টার দিকে সচিবালয়ের জমায়েত হয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। ঈদের পর সকল সরকারি প্রতিষ্ঠানে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। পরে দুই উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এসআই নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবনের সাজাও বহাল রাখা হয়েছে। সব আসামিকে জরিমানা করা হয়েছে 50,000 টাকা করে। রায় সন্তুষ্ট মেজর সিনহার পরিবার। দ্রুত আপিল নিষ্পত্তির কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, মেজর সিনহা জীবন দিয়ে অনেকের জীবন রক্ষা করেছেন। জাহিদ হাসানের প্রতিবেদন। কক্সবাজারে প্রকৃতির সৌন্দর্য দর্শনে গিয়েছিলেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পাহাড়ের দৃশ্য ধারণ করে ঢাকা ফেরার পথে 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলী গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌসি বাদী হয়ে 9 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। টেকনাফের তখনকার ওসি প্রদীপ কুমার দাসকে প্রধান আসামি করা হয়।
2022 সালের 31 জানুয়ারি ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দ দুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। দণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের অনুমোদনের জন্য হাইকোর্টে নথি পাঠানো হয়। উচ্চ আদালত ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রায়ের জন্য দিন ধার্য করে। সোমবার বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির দণ্ড বহাল রাখা হয়। 6 আসামির যাবজ্জীবন সাজাও বহাল রাখা হয়েছে। জরিমানা করা হয়েছে 50,000 টাকা করে। আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তির কথা বলে অ্যাটর্নি জেনারেল জানান, মেজর সিনহা হত্যাকাণ্ডটি জঘন্যতম একটি ঘটনা। মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষরূপী প্রদীপ সহ প্রদীপ লিয়াকতদের হাত থেকে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখা প্রয়োজন। হাইকোর্টের রায়ে সন্তুষ্টির কথা জানিয়ে সিনহার বোন দ্রুত আপিল বিভাগ বিচার শেষ করে রায় বাস্তবায়ন দেখতে চান। সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহেরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তিন বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। এই মামলায় ওসি প্রদীপ, লিয়াকত সহ সব আসামিরা কারাগারে আছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফ করছে জামায়াত ইসলামী। আমরা যুক্ত হচ্ছি সেখানে। একেবারে ঐকমত্য হচ্ছে না, এসব বিষয়ে কি করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং জুলাইয়ের ভিতরে রিফর্মস শেষ হবে। তারপরে একটা জুলাই সনদ হবে যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব। এরপরে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে। আমরা দুটো কথা বলেছি। প্রথম হচ্ছে আমরা সকল দল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই একটি সফল, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক, আমরা এটা চেয়েছি, এটা ওনাকে বলেছি। নির্বাচনের ডেটের ব্যাপারে 3টি বক্তব্য আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন, কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর, আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। বাজেট নিয়ে আরো আলোচনার জন্য এবারে আবারও আমরা যুক্ত হচ্ছি সহকর্মী তানজিম শাফিনের সাথে। আমরা আলোচনা করছিলাম বাজেটের আকার এবং এর যে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা রয়েছে তা নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। স্যার, যে বিষয়টি বলছিলাম যে বাজেটে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.6%। চলতি অর্থ বছর শেষে আসলে প্রবৃদ্ধি পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 3.9% দাঁড়িয়ে আছে। সেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। রাজস্ব 5,64,000 কোটি টাকা মোট রাজস্ব। এনবিআর এর জন্য রয়েছে 4,99,000 কোটি টাকা এবং তার প্রায় পুরোটাই ব্যয় হবে পরিচালনায়। তো সেখানে আসলে উন্নয়নের ব্যয়ের জন্য বেসরকারি খাত থেকে ঋণ নির্ভরতা বেড়ে যায়। তো সেখানে আসলে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার সুযোগ বা চ্যালেঞ্জ কতটা? আসলে সবসময় আমাদের মোটা দাগে রাজস্ব আয় যেটা হয় সেটা আমাদের চলতি ব্যয় যেটা সেটাতে চলে যায়, আর আমরা আভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে ঋণ করি আমাদের অন্যান্য ব্যয় নির্বাহ করার জন্য। এখন এইবার যেটা হচ্ছে যে যদি আমার প্রবৃদ্ধি যদি আমার এই 3.9 থেকে যদি আমার এখন যে টার্গেট 5.6 যদি সেদিকে না যায়, তাহলে একটা চাপ থাকবে কিন্তু যে রেভিনিউ আদায় করা যেটা।
কারণ আমার অর্থনৈতিক কর্মকাণ্ড যদি একটু স্লো থাকে তাহলে আমার ট্যাক্স কালেকশনও স্লো থাকবে। আর বাজেটে আমরা বিগত অনেক বছর ধরে দেখছি যে আমাদের ব্যয়ের যে টার্গেট সেটা ফুলফিল করা যায় না, আবার আয়ের যে টার্গেট সেটাও ফুলফিল হয় না, এবং ওই গ্যাপটা আমাদের থেকেই যায়। এখন এইবারও যে তার থেকে খুব ব্যতিক্রম হবে বলা যাচ্ছে না এখনও, তবে এটা রিয়েলিস্টিক যে আমাদের গ্রোথ টার্গেট যেটা সেটা কমানো হয়েছে। আর মূল্যস্ফীতির যে চ্যালেঞ্জটা সেটা থাকবে, ডেফিনেটলি থাকবে। আমরা যদি মনে করি যে প্রবৃদ্ধিটাকে আমরা যদি ধরে রাখতে চাই যে 5%-র উপরে আমরা অর্জন করতে চাই, সেক্ষেত্রে আবার মূল্যস্ফীতির চাপটা থাকবেই। তো আমার কাছে মনে হয় যে মূল্যস্ফীতি হয়তো 6.5 না আনতে পারলেও আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা বলি আমরা, সোশ্যাল সেফটিনেট যে প্রোগ্রামগুলো আছে, সেখানে যদি আমরা প্রান্তিক আয়ের মানুষের জন্য যদি কিছু সাপোর্ট বাড়াইতে পারি, যেমন আমাদের ওএমএস থেকে শুরু করে অন্যান্য যে অপারেশনগুলো আছে টার্গেট করে, আমার কাছে মনে হয় সেগুলোকে একটু স্কেল আপ করতে হবে। সে জায়গাটা হয়তো গভর্নমেন্টের ফোকাস থাকবে, কিন্তু একেবারে এই মূল্যস্ফীতি নামিয়ে নিয়ে আসাটা কতটা সম্ভব হবে আমি জানি না। 6.5% নিয়ে আসতে পারলে অনেক ভালো, কিন্তু আমাদের কিন্তু একটা চাপ কিন্তু আমাদের আছে যে আমরা যেহেতু আগে আমদানির ক্ষেত্রে একটু চাপ ছিল, আমাদের রিজার্ভ যেহেতু আমরা চেয়েছি একটু স্টেবল রাখার জন্য, এখন আমাদের যে আমদানি তার কিন্তু 4/3 হলো আমাদের মূলধনী যন্ত্রপাতি। তো সেখানে এটা স্লো হয়ে যায়, সামনের দিকে উৎপাদন যেটা আমরা আভ্যন্তরীণভাবে করব সেখানে একটা চাপ থাকবে। আবার বিদেশ থেকে যে আমরা অনেক বেশি আমদানি করব ভোগ করার জন্য, সেটাও একটা এখন একটু চাপের ব্যাপার আছে। তো সব কিছু মিলে বললে আমরা যখন দেখি যে মূল্যস্ফীতি একদিকে চাহিদার দিকটা থাকে, আরেকদিকে হলো সরবরাহের দিকটা থাকে। এখন যদি সরবরাহ আমরা বাড়াইতে চাই তাহলে কিন্তু আলটিমেটলি আমার প্রবৃদ্ধিও বাড়বে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আবার দেখা গেছে যে আমার ওই চাহিদার দিক থেকে যে আরেকটা চাপ আসবে, দুটাকে কীভাবে করবে। এখন যে আমরা চাহিদা একটু কমায় রাখতে চাই, সুদের হার অনেক বেশি রাখি, সেটা কিন্তু আবার সুদের হার বেশি হলে কিন্তু আমার প্রোডাকশনের দিক থেকে অন্যান্য দিক থেকে চাপ আসবে। তো অনেকগুলো কনফ্লিক্টিং বিষয় এই সময় আছে, যেটা অন্যান্য পলিটিক্যাল গভর্নমেন্টকে এটা হয়তো ফেস করতে হয় না, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে কিন্তু অনেকগুলো কনফ্লিক্টিং। এই বাজেট দেখে কি মনে হচ্ছে যে সুদ হার বাড়ার সম্ভাবনা থেকে যায় কিনা? না, এখন যেটা হলো যে আমরা যে এই ধার করে আমাদের যে উন্নয়ন ব্যয় বরাদ্দ করতে হবে, তো এখন সেইখানে এই ধারের তো একটা ইম্প্যাক্ট আছে, তাই না? যে আমরা যদি বেশি ধার করতে চাই, এখন সেখানে কিন্তু আপনার ধারটা করতেই করব। যদি এমন হয় যে আমরা মানি প্রিন্ট করতে চাই, তাহলে সেটা একটা ইনফ্লেশনের একটা প্রভাব পড়বে। আবার যদি মনে করি যে না, মানি প্রিন্ট না করে, যেটা টার্গেট আমার ধারণা যে মানি প্রিন্ট করা হবে না, হ্যাঁ, 1 লাখ কোটি টাকা অভ্যন্তরীণ ব্যাংক, সেক্ষেত্রে যদি ব্যাংকিং বর্ণ যেতে আমরা যদি বেশি বড় করি, তাহলে বেসরকারি বিনিয়োগ সেখানে একটা প্রভাব পড়বে। তো এই সব কিছু মিলে আসলে কীরকম হয় ওভার টাইম বলা যাবে। অ্যাজ আই সেড যে অন্যান্য বাজেটের ক্ষেত্রে, অন্যান্য গভর্নমেন্টের অন্যান্য বাজেটের ক্ষেত্রে এত কনফ্লিক্টিং বিষয় ছিল না যেটা এখন আছে। এবং এটাও ঠিক যে এই গভর্নমেন্টের ক্ষেত্রে, বাজেটের ক্ষেত্রে ফুটপ্রিন্ট রেখে যাওয়া, যেটা পদচিহ্ন, যে কিছু চেঞ্জ রেখে যাওয়া, যেটা কিনা পরের যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা ফলো করতে পারে, তারা সেটাকে একটা আদর্শ হিসেবে ধরে নিতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা বাজেট আলোচনায় ছিলাম, আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা চলে যাচ্ছি নিয়মিত খবরে। শাফিন, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। টানা ভারী বৃষ্টি ও উজানের ঝড়ে সিলেটে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 4 উপজেলার 45,000 মানুষ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিবন্দী 18 গ্রামের 400 পরিবার। লোকালয়ে ঢুকছে উজানের পানি, ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। এ চিত্র সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারা নদীর পানি। পানিবন্দী হয়ে পড়েছে 45,000-এরও বেশি মানুষ। অবস্থা ভালো নয়, একবারে বুড়িয়া জুয়ে গেছে, উন্দাল পর্যন্ত পানি, গরুর ভিতরে কোমর পানি হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বন্যা প্রতিরোধে প্রতি বছর বাঁধ মেরামত করা হলেও নেওয়া হয়নি টেকসই কোনো উদ্যোগ। জেলা প্রশাসন জানায়, দুর্গতদের জন্য পুরো জেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আর দুর্গতদের উদ্ধারে কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকার কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 582টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে মানুষ প্রয়োজনে আশ্রয় নিতে পারবে। একই সাথে তাদের ত্রাণ দেওয়ার জন্য আমরা শুকনা খাবার,
চাল এবং নগদ অর্থের ব্যবস্থা রেখেছি। কিন্তু এখনো আমাদের কোনো আশ্রয় কেন্দ্রে কেউ উঠেননি। আমাদের 57টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে, শুকনো খাবার রয়েছে এবং যে কেউ আমাদের কন্ট্রোল রুম খোলা আছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 18 গ্রামে পানিবন্দী 450 পরিবার, তলিয়ে যায় এসব এলাকার অধিকাংশ সড়ক। ঘরের ভিতরে কোনো নাম দাওয়ান আজকে 3-4 দিন ধরে বাচ্চা কাচ্চা কষ্ট বিস্তার বিশাল হয়েছে। আমরা টোটাল 11টা আশ্রয়ণ কেন্দ্র ওপেন করেছি। এই আশ্রয়ণ কেন্দ্রতে আমরা যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে আমরা আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে আসছি। রাঙামাটিতে 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন 24,000-এরও বেশি মানুষ। পর্যাপ্ত ত্রাণসহ প্রস্তুত রাখা হয়েছে 246টি আশ্রয়কেন্দ্র। তামজিদ মির্জা, এখন। জুনে এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে আবারও ঢাকা এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। আজ সকাল 11:15টায় বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। হামজাকে বিমানবন্দর অভ্যর্থনা জানান বাফুফের 3 নির্বাহী সদস্য। এ সময় তার বাবা মাও উপস্থিত ছিলেন। হামজাকে এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় করেন সমর্থকরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে রওনা হন হামজা। এই ছিল সান্ধ্যবাজারে, সাথে থাকার জন্য ধন্যবাদ।